আমি বললাম আমাকে একটু পানি দিতে পারবেন, কথা বলার আগে গলা শুকিয়ে গেছে। জিবরান সাহেব বলছেন উনি ভিলেন, কারণ উনি পাঠ্য বই লিখেন। উনি যদি ভিলেন হন তাহলে আমি সুপার ভিলেন। আমি পাঠ্য বই লিখছি এবং বহু জায়গা থেকে বকাবাকি শুনে যাচ্ছি। যাই হোক আমি বলি, তো আমরা তো ইউনিভার্সিটির মাস্টার মানুষ, তো কাজে ইউনিভার্সিটির মাস্টারদেরকে তো ক্লাসে যেতে হয়, হঠাৎ করে ভুলে যায় যে ক্লাস আছে। তখন স্টুডেন্ট এসে বলে স্যার আপনার ক্লাস, তখন আদি সরকার কোনো রকম প্রিপারেশন ছাড়া যাই এবং কোনো রকম প্রিপারেশন ছাড়া 50 মিনিট কথা বলে আসি, কেউ টেরও পায় না, বুঝেছো? কাজে আমরা কথা বলতে পারি এবং আমরা যদি কথা বলা শুরু করি তাহলে থামানো যায় না। কাজে এখানে যারা আছে তাদেরকে বলি যে আপনারা সময় মতো আমাদেরকে থামাবেন, তাই না? আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা খুবই ডেঞ্জারাস। তো যাই হোক, এখানে এসে মানে আমার খুব ভালো লাগছিল, যদিও আমি অনেক জায়গায় গিয়ে আমাকে কথা বলতে হয়, সামনে তাকিয়ে দেখি তখন কতজন আছে, কিরকম মানুষ, সেভাবে বলতে হয়। বেশিরভাগ জায়গাতে ছোট বাচ্চারা থাকে, কাজে ছোট বাচ্চাদের উপযোগী কথা বলতে হয়। আজকে খুব ছোট বাচ্চা নাই, একটু মানে হয়তো স্কুল কলেজের বাচ্চারা আছে, তারপরেও যারা এখানে আছেন তার 50%-এর মতন আমি মনে করি যে কম বয়সী বাচ্চা, এবং বাকি 50% হয়তো একটু বড়। তখন আমি যে কথা বলবো আমি কাদের উদ্দেশ্য করে বলবো, যদি বড়দের উদ্দেশ্য করে বলি তাহলে বেচারা বাচ্চাগুলি তো আরো বোর হয়ে যাবে। ওরা প্রায় 1 ঘন্টা থেকে বসে আছে ওদের পুরস্কারের জন্য, সেই পুরস্কারের কোনো দেখা নাই, কিন্তু আমরা জোর করে। কিন্তু আমি কিন্তু কথা বলে আপনারা যেটা বলছেন খুব এনজয় করেছি, সুন্দর সুন্দর কথা বলেছেন, গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তো আমি একটু বাচ্চাদের সাথে আমি কথা বলবো আজকে। তো আমি ইয়ে করি, এই প্রথমে কয়েকটা জিনিস বলে নিই। যেমন আমাদের যে নতুন যে কারিকুলাম আছে সেই কারিকুলাম নিয়ে একটু কথা বলতে বলেছেন একজন, সেটার একটা একটু মানে আসলে এখানে বলার ঠিক পরিবেশ নাই, সামনাসামনি কথা বলতে পারলে ভালো হতো। আমি একটু বলি যে একটা সময় ছিল আমাকে যখন নাকি বাবা মারা এসে বলতেন স্যার আমার এই ছেলেটা জিপিএ 5 পেয়েছে, আমি বলতাম বাহ কি সুন্দর, কত ভালো, চমৎকার, ভেরি গুড, কংগ্রেচুলেশন, বাচ্চা পেটে এটা থাবা দিতাম। তারপরে একটা সময় আসলো যখন বাবা মারা এসে বলেন যে এই আমার ছেলেটা জিপিএ 5 পেয়েছে, আমার মনটা খারাপ হয়ে যেত। তখন বাচ্চাটার দিকে তাকায় থাকতাম, আহারে বাচ্চাটার কত কষ্ট, তার পাঠ্য বইটা মুখস্থ করছে, তারপর সে গাইড বইটা মুখস্থ করেছে, তারপর সব প্রথম আলো সমকাল এখানে আবার গিয়ে ছাপা হয়, গাইড বই ছাপা হয় কি যেন নাম দিয়ে, পাঠশালা নাকি নাম দিয়ে, সেগুলো মুখস্থ করেছে, তারপরে কোচিং গিয়েছে, তারপরে প্রাইভেট পড়েছে, তারপরে কোশ্চেন আউট হয়ে গেছে। তখন যখন কোশ্চেন আউট হয়ে গেছে তখন বাবা মারা সে ফেসবুক থেকে সে কোশ্চেন ডাউনলোড করেছে, তবে সেই কোশ্চেনটা বাচ্চাটাকে দিয়েছে, বাচ্চা সেগুলো মুখস্থ করেছে, তারপরে সেগুলো নিয়ে পরীক্ষা দিতে গিয়েছে। তারপর পরীক্ষা তখন আবার যখন বেরোয় আসছে তখন বাচ্চাটাকে জিজ্ঞেস করছে পরীক্ষা কেমন হয়েছে, বাচ্চা বলছে ভালো হয় নাই। তখন বাচ্চা বাবা আমার কি রাগ হয়েছে তার উপরে, পরীক্ষা ভালো হয় নাই। তারপরে জিপিএ 5 পেয়েছে, যে পেয়েছে সে তো ভালো, আর যে পায় নাই বাবা মা তাকে কত কষ্ট দিয়েছে। আহারে এই বাচ্চাটার জীবনে কত কষ্ট, বুঝেছো? আমি যেটা বলছি ভুল বলেছি কিনা কিছু বলো, দেখো বাচ্চারা যারা আসো বলো ভুল বলেছি, বলি নাই, তাই না? এই হচ্ছে আমাদের দেশের এডুকেশন। কাজে এখন যে নতুন সিস্টেম করা হয়েছে টিচাররা পছন্দ করতেছে না, কারণ তাদের অনেকেরই প্রাইভেট বন্ধ হয়ে গেছে। গার্জিয়ানরা পছন্দ করে না, কারণ গার্জিয়ানরা সবসময় ওইভাবে চায় বাচ্চাগুলোকে জিপিএ 5 পাবে, দেখাবে এই দেখো আমার ছেলে জিপিএ 5 পেয়েছে, পায় নাই। কিন্তু সেটা তো লেখাপড়া হলো না, লেখাপড়া তো সেটা হলো না, বিশেষ করে এখন এই সময়টাতে। এই সময়টা খুবই ক্রিটিক্যাল। আমরা কিন্তু বড় হয়ে পাশ করে বেড়ে যাচ্ছে, তোমরা কিন্তু খুবই বিপদে আছো। কারণটা কি জানো? হ্যাঁ, একটা কারণ হচ্ছে আমি বলি, এটার নাম হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, বুঝছো? অলরাইট, তাই না? আমাদের সময় এগুলো ছিল না, কিন্তু এটা মাত্র শুরু হয়েছে, আমাদের জন্য সেটা একটা বিস্ময়ের ব্যাপার। আমি ধরো খুব মুক্তিযুদ্ধের কথা বলি, যেহেতু মুক্তিযুদ্ধের কথা বলি খুব বেশি করে, সেই জন্য আমাকে বেশিরভাগ না, অনেক মানুষ আমার দুই চোখে দেখতে পারে না, আমাকে মার্ডার করতে পারলে তার খুশি। কাজে যখন নাকি গণজাগরণ মঞ্চ হয়েছিল, যুদ্ধপথের বিচারের আন্দোলন শুরু হয়েছিল, তখন আমার নামে বিভিন্ন রকম ওয়েবসাইট তৈরি হয়েছে ফেসবুকে। সেই ওয়েবসাইটগুলো ভয়ঙ্কর ওয়েবসাইট, ভাব দেখা যায় এজ ইফ আমি কথাগুলো বলছি, আসলে আমি এগুলো বলি না। তখন আমার স্টুডেন্টরা এসে আমাকে বলছে স্যার আপনার তো খুব বিপদ, আপনার একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলতে হবে। আমার কিন্তু এগুলো নাই। আমি বলছি না আমার এগুলো ভালো লাগে না, আমার এগুলো বিশ্বাসও করি না, আপনাকে ফেসবুক অ্যাকাউন্ট খুলতে হবে, সো দ্যাট অন্য সবাইকে বলা যায় যে এইটা হচ্ছে স্যারের অরিজিনাল ফেসবুক অ্যাকাউন্ট, আর অন্য সবগুলো ভুয়া। বলে আমার কিছু করতে হবে না, তো বললাম আপনার কিছু করতে হবে না। তখন ওরা একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলে দিয়েছে, আমি তো পাসওয়ার্ডও জানি না, জীবনে খুলে দেখে দিয়েছে। সেখানে খালি বলা আছে যে এইটা হচ্ছে কি মোহাম্মদ জাফর ইকবালের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট, বাস শেষ, কেস ক্লোজড। বহুদিন পার হয়ে গেছে। এই কয়েকদিন আগে হঠাৎ করে আমার কাছে টেলিফোন আসছে, স্যার আপনার ফেসবুক অ্যাকাউন্টটা হ্যাক হয়ে গেছে। আমি সেটা মানি বলে ভিতর থেকে সুন্দর সুন্দর মেয়েদের ছবি দেওয়া হচ্ছে। কি বিপদ, আমার ফেসবুক অ্যাকাউন্টে সুন্দর সুন্দর মেয়েদের ছবি দেওয়া হচ্ছে। আমরা সেই স্টুডেন্ট গুলোকে খুঁজলাম যারা কোথায় গেল, ওরা সব পাস করে বেরোয় ইউনিভার্সিটিতে চাকরি করে, তাও বিদেশে, আমেরিকান ইউনিভার্সিটি। আমি যোগাযোগ করলাম, কি হলো তোমার ফেসবুক অ্যাকাউন্ট খুলে আমার কি বিপদে ফেলছো? বলে স্যার আপনি চিন্তা করবেন না, আমার ব্যবস্থা করতেছি। তখন ওরা ঘাটাঘাটি করলো করে আমাকে জানালো, কি জানালো জানো?
আমাকে জানালো, স্যার আপনার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করেছে একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মানুষ না। কাজে বলেছে আপনার ভয় নেই, ওই সুন্দর সুন্দর মেয়ে একটা ছবি দিবে আর কিছু করবে না, এরকমই থাকবে। আমি আল্লাহ বাঁচাইছি। তখন মানে এই হচ্ছে সিচুয়েশন, পৃথিবীটা চেঞ্জ হয়ে গেছে, বুঝেছো? পৃথিবীটা আগের মতো নাই। এখন এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এমন কাজ করতে পারে যেটা তোমরা স্টুডেন্টরা যদি সাধারণ ছাত্র হও, মুখস্থ করে পরীক্ষা দাও, মুখস্থ করে জিপিএ 5 পাও, তোমাদের কোনো গুরুত্ব নাই, তোমার থেকে অনেক ভালো ওই আমার চ্যাট জিপিটি করতে পারে। এখন তোমরা ঠিক করো তোমরা কি করবে, তোমরা কি স্মার্ট হবে নাকি ওই ফেসবুকে থাকবে? খুবই ক্রিটিক্যাল সময়, কিন্তু আমরা পালিয়ে আসছি, আমাদেরকে করতে পারবে না। আমি তো বলি আমি জানি না, আমি করবো না, আমি ঘুমাবো, খাবো, আমার বই পড়বো, কেউ আটকাবে না। কিন্তু তোমাদের কিন্তু ফাইট করতে হবে ওদের সঙ্গে। তো মনে রেখো, তোমাকে কিন্তু এখন খুবই ক্রিটিক্যাল সময় আছে, তোমাকে কিন্তু টিকতে হবে, তোমাকে কিন্তু মানুষ হতে হবে। মানুষ হওয়াটা খুবই সোজা। মানুষ একজনকে ভালোবাসবো, সুন্দর করে কথা বলবো, তাকে সাহায্য করবো, একটু বললে ক্রিয়েটিভ কাজ করবো। তোমরা যেখানে 2 ঘন্টা ধরে বসে আছো, ব্যাপারটা কিন্তু খারাপ হয়নি, জানো? কারণ এখানে তোমাদের যাদের ফেসবুক অ্যাকাউন্ট আছে, তোমরা যদি 2 ঘন্টা বাসায় থাকতে, তাহলে এই সময়ের ভিতরে কতবার ফেসবুক বলতে এটা দেখতে বলো, একটু পর পরে দেখতে কিনা, দেখে তো কিছু আসছে কিনা, দেখে তো কিছু আসছে কিনা, টুম করে শব্দ হয়েছে কিনা, বুঝেছো? কাজে একটা ট্রেনিং হলো তোমাদের, ঠিক আছে? 2 ঘন্টা আমি জানি না কতক্ষণ, ওই ফোনটা বের করে না দেখে তোমার সময়টা কাটতে পেরেছো। আমার এগুলো ঝামেলা নাই, কারণ দেখে জানো, দেখাবো কারণটা তোমাদের। 600 টাকা দাম, 600 টাকা, হ্যাঁ 600 টাকা দাম। দাম তো আমি জানি না, শোনো আমি বলি, তোমরা কিন্তু কেউ মনে করো না ও স্যার তো আগের যুগের মানুষ, বোকা শোকা মানুষ, সেই সায়েন্স বুঝে না, টেকনোলজি বুঝে না, সেই জন্য স্যার এগুলো পুরান ফোন নিয়ে চালা সব, এটা স্যারকে গুরুত্ব দিয়ে লাভ নাই। সেটা কিন্তু বললো না। আমি তো কম্পিউটার সায়েন্সে হেড অফ দ্য ডিপার্টমেন্ট ছিলাম, বুঝেছো? আমার স্টুডেন্টরা শত শত স্টুডেন্টরা কিন্তু দেশ থেকে কম্পিউটার সায়েন্সে পাস করে সারা পৃথিবীতে কিন্তু টেকনোলজির কাজ করতেছে। আমি ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং হেড অফ দ্য ডিপার্টমেন্ট ছিলাম। আমি এমন একটা ইউনিভার্সিটিতে পোস্টডকের কাজ করেছি, সেখানে 24 জন নোবেল লরেট ছিল, বুঝছো? আমি এমন এক্সপেরিমেন্ট দাঁড়া করিয়েছি, সেই এক্সপেরিমেন্ট কিন্তু পাহাড়ের নিচে এখন ডাটা নিয়ে যাচ্ছে, বুঝেছো? কাজে আমি সায়েন্সও জানি, টেকনোলজিও জানি, কিন্তু তারপরেও আমি এই ফোনটা ব্যবহার করি, কারণ হচ্ছে কি আমার সময়ের দাম খুবই বেশি। আমার যদি সময় থাকে আমি একটা কাজ করতে চাই, আমি বসে বসে ফেসবুকে কে আমাকে গালি দিল, আসলে গালি দেয় আমাকে বেশিরভাগ সময়, কে আমাকে কি দিয়ে গালি দিল আমার দেখার সময় নেই। কাজে তোমাদেরকে আমি জানিয়ে রাখলাম, তোমরা এখন ঠিক করো তোমরা কি করবে। তোমরা যখন কিন্তু পাশ করে বেরোবে, তখন কি তোমার সত্যিকারের মানুষ হবে? মানুষ যন্ত্র না, কিন্তু যন্ত্র কিন্তু আজকাল তোমাদের থেকে ভালো কাজ করে। আমি তোমাকে রচনা লিখতে দেবো, আমি একটা রচনা লিখতে চাও, তুমি চ্যাট জিপিটি দিয়ে বলো আমাকে অমুকের উপরে রচনা লিখে দাও, 1000 শব্দের ভিতরে রচনা, এর ভিতরে এই জিনিসটা একটু টাচ করবা, ক্যারেক্টার গুলো যেন এই থাকে, অমুক থাকে, তমুক থাকে, তুমি দেখবা অনেক সুন্দর রচনা লিখে দিবে। ইংরেজিতে লিখলো প্রথমে, তারপর বলবো যে বাংলা ট্রান্সলেট করে দাও, অনেক সুন্দর করে বাংলা ট্রান্সলেট করে দিবে, বুঝেছো? তবে সেটা নিয়ে তুমি জমা দিতে পারো যে এই যে দেখেন স্যার রচনা লিখে নিয়ে আসছে। স্যার বলবে বাহ বাহ, বলবে না অবশ্য, তার সন্দেহ করবে কি রে, তুমি আগে তো ভালো লিখতো না, আজকাল হঠাৎ করে ভালো লিখতেছে, ব্যাপারটা কি? কাজেই তোমরা সবাই বসে বসে ঠিক করো তুমি কি করবে। সময় খুবই মূল্যবান, সময়টা নষ্ট করা যাবে না। কাজে তোমরা তোমাদের ব্রেনটাকে খাটাও। পৃথিবীতে সবচেয়ে বড় ফুটবল প্লেয়ারকে যদি কেউ জিজ্ঞেস করা হয়, তোমরা কাকে বলবে? মেসি, হ্যাঁ, রোনাল্ডো, ঠিক আছে, ঝগড়াঝাটি শুরু হয়ে যদি বলি সবচেয়ে বড় নেইমার, বুঝেছো? এই দেখো ঝগড়াঝাটি শুরু হয়ে গেল। সেরকম যে সবচেয়ে বড় গায়ককে বললেও একটু তোমার ঝগড়াঝাটি হবে, সবচেয়ে বড় ফিল্ম অ্যাক্টরকে একটু ঝগড়াঝাটি হবে, সবচেয়ে বড় লেখককে একটু ঝগড়াঝাটি হবে, সবচেয়ে বড় বৈজ্ঞানিককে ঝগড়াঝাটি হবে না। সবাই বলবে আইনস্টাইন, বুঝেছো? আইনস্টাইন আসলে পৃথিবীর একজন সবচেয়ে বড় বৈজ্ঞানিক, এবং উনি এমন কিছু জিনিস বের করে দিয়ে গেছেন তার কোনো তুলনা নাই। ওনার আবিষ্কার থেকে আমরা জানি বিগ ব্যাং হয়েছিল, ওনার আবিষ্কার থেকে আমরা জানি ব্ল্যাক হোল বলে একটা জিনিস আছে, ওনার আবিষ্কার থেকে আমরা জানি যে ইউনিভার্স এক্সপ্যান্ড করতেছে, ওনার আবিষ্কার থেকে আমরা এমন কিছু জিনিস পৃথিবীর মানুষ জানতে পেরেছে যেটা জানা সম্ভব না। সেই আইনস্টাইন কি বলছেন জানো? উনি বলছেন না, এটা আইনস্টাইন না, এটা নিউটন বলছিলেন। আর আইনস্টাইন বলছেন ইমাজিনেশন ইজ মোর ইম্পর্টেন্ট দেন নলেজ। আচ্ছা, কল্পনা শক্তি হচ্ছে কি জ্ঞান থেকে বেশি গুরুত্বপূর্ণ। উনি কিন্তু জ্ঞান দিয়েছেন পৃথিবীকে,
কিন্তু বলছেন না না, জ্ঞানের কিছু বেশি গুরুত্ব নেই, ইমাজিনেশন হচ্ছে গুরুত্বপূর্ণ। তুমি চিন্তা করার ব্যাপারটা নেই। উনি কেন এটা বললেন? জ্ঞান, আমরা তো সবাই জানি জ্ঞান শিখতে হবে। আসলে কিন্তু জ্ঞানটা সোজা। অলরাইট, ধরা যাক তুমি ক্যালকুলাস জানো না, তোমাকে ক্যালকুলাস জানাতে হবে। আমাকে আসো তুমি আমার কাছে, আমি তোমাকে ঘরে বসাবো, ক্যালকুলাসের বই দিব, তোমাকে শিখাবো, পড়াবো, তোমাকে টেস্ট করাবো, বলে এটা করো, এটা করো, এটা করো। তোমাকে 3-4 এক সপ্তাহ পরে তুমি ক্যালকুলাস শিখে যাবে, তোমাকে আমি জ্ঞান দিয়ে দিতে পারি। অলরাইট, কিন্তু ধরা যাক তুমি ফেসবুক করতে করতে তোমার ইমাজিনেশন পাওয়ারটা বেজে গেছে, তুমি ইমাজিনেশন করতে পারো না। তোমাকে আমাকে 1 সপ্তাহ সময় দিলে আমি তোমাকে ইমাজিনেশন শিখাতে পারবো? আর পারবো না। আমার একটা স্যার একটা গল্প বলছিলেন যে উনি একটা ছোট বাচ্চার সঙ্গে দেখা হয়েছে, ছোট মেয়ে, কোন ক্লাসে পড়ো? যে ক্লাস 3-তে পড়ি। ভেরি গুড, একটা বিড়ালের উপরে রচনা লিখে নিয়ে আসো তো। বাচ্চাটা গিয়ে বিড়ালের উপর রচনা লিখেছে, আমার বিড়াল এটা করে সেটা করে, খামচি মারে, দুধ খাই, চুরি করি, সে আলোচনা। স্যার পড়ে বলছেন বাহ কি সুন্দর, ভেরি গুড। তারপর অনেকদিন পর আবার সেই মেয়ের সঙ্গে দেখা হয়েছে, সেই মেয়ে কলেজে পড়ে, খুব হাইফাই কলেজ। ও আচ্ছা, তুমি সেই মেয়েতে বড় হয়েছে? বলে হ্যাঁ। যাও তাকে বিড়ালের উপরে রচনা লিখে নিয়ে আসো তো। বলে বিড়ালের উপরে? আমি গিয়ে উপরে রচনা লিখি শিক্ষার গুরুত্বের উপরে? বলে না না, বিড়ালের উপরে। বলে আমি আমাদের এই বঙ্গবন্ধু সেতুর উপরে লিখি? বলে না না না, বিড়ালের উপরে লেখো। বলছে মহাকাশ গবেষণার উপরে লিখি? না না না, বিড়ালের উপরে লেখো। বুঝেছো? সে যেগুলো মুখস্থ করে আসছে সেগুলো সে বলতেছে, না না বিড়ালের উপরে লেখো। সেই মেয়ে কাগজ নিয়ে বসে মাথা চুলকে এটা করে সেটা করে আর লিখতে পারে না। বুঝেছো? যেটা নাকি যখন নাকি ক্লাস 3-তে পড়তো তখন সে কল্পনা করে লিখতে পেরেছে, কিন্তু এখন সে বড় হয়েছে, মুখস্থ করে 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 ব্রেনটাকে 12টা বাজিয়ে দিয়েছে, এখন সে আর কল্পনা করতে পারে না। বুঝেছো? অলরাইট, কল্পনা করতে হবে, কল্পনা না করলে কিন্তু হবে না। এবং ওই যে বললাম, এখন চ্যাট জিপিটি আসছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসছে, ওরা অনেক কিছু পারে, পৃথিবীর যত জ্ঞান আছে সব ওদের মুখস্থ, কিন্তু ওরা কল্পনা করতে পারে না। বুঝেছো? যেটা আছে সেটা শিখে সে তোমাকে দিয়ে দিবে, কিন্তু মানুষ কল্পনা করতে পারে। কাজে তুমি যদি ওদের সঙ্গে ফাইট করতে যাও, তোমাকে কল্পনা করা শিখতে হবে। এটা শেখার উপায়টা কি? সবচেয়ে সোজা, অনেক কিছু উপায় আছে, সবচেয়ে সোজা হচ্ছে কি বই পড়া। বুঝেছো? উদাহরণ দিই তোমাকে, তখন আমি তো বই লিখি, আমি জানি। ধরা যাক একটা বই নিছো তুমি, বই নিয়ে বইয়ে পড়লে প্রথম জায়গায় প্রথম লাইনটা লেখা আছে, একটি ছোট বাচ্চা নদীর তীর দিয়ে হেঁটে যাচ্ছে। কি হবে তখন? সাথে সাথে তুমি তো দেখবা তোমার কল্পনা, একটা ছোট বাচ্চা হেঁটে হেঁটে যাচ্ছে। যার কল্পনা বেশি সে দেখবে বাতাসে চুল উঠতেছে, শাকের বোতাম খোলা, একটু বোলার ভাবে তাকিয়ে আছে। বুঝেছো? যার যত বেশি কল্পনা আছে তত সুন্দর দেখবে, নদীটা দেখবে কত সুন্দর, আকাশটা দেখবে কত সুন্দর। আরেকটা লাইন পড়বে, আবার কল্পনা করবে। ব্যাপারটা কি হয়েছে বলো? তুমি একটা কাগজের দিকে তাকিয়েছো, সেই কাগজে লেখা আছে ইকরি মিকরি করে, সাদার উপরে কালো। যে লেখাপড়া জানে তার কাছে ওই ইকরি মিকরি একটা অর্থ আছে, আর যে লেখাপড়া জানে না তার কাছে ইকরি মিকরি। তুমি এটা দেখলা, তোমার চোখে পড়লো, রেটিনাতে পড়লো, অপটিক নার্ভ দিয়ে সেটা ব্রেনে গেলো, সেখানে নিউরন সেলের ভিতরে সেটা ডিস্ট্রিবিউট করলো, নিউরন সেলগুলো সিনাপস কানেকশন দিয়ে একটা আটকার সাথে কাটার 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 করে কাজ করলো, করে সে তোমার কল্পনা সে বের করে নিয়ে আসলো। এটা বিশাল একটা ব্যাপার, কিন্তু খেয়াল করো, বিশাল একটা ব্যাপার। শুধু মানুষ পারে, আর কেউ পারে না। কোন দেখেছো একটা গরু কল্পনা করতেছে, আমি আজকে অনেক কিছু খাবো? না, তার সামনে খাবার থাকলে সে খাবে। বুঝছো? আমার যে খাবার নাও থাকে আমি কল্পনা করতে পারি, আরে আজকে কোরমা খাবো, পোলাও খাবো, এটা খাবো, অমুক খাবো, তমুক খাবো। কল্পনার তো কোনো সমস্যা নেই। শুধু মানুষ কল্পনা করতে পারে, এবং মানুষ কল্পনা করতে বলে মানুষ মানুষ হয়েছে, না হলে মানুষ এখনো গাছের উপরে বসে হুপ হুপ করে চিল্লাইতে হবে আরেকজন। শুধুমাত্র কল্পনা করতে বলে ওরা কিন্তু মানুষ আজকে মানুষ হয়েছে। কাজেই তোমাদেরকে মানুষ হইতে হবে। এই জন্য আমি বলি তো, তুমি বই পড়া ইজ নট যে তুমি বই পড়ে একটা জ্ঞান তোমার লাভ করলে, বই পড়ে তুমি ক্যালকুলাস শিখলে, তাই না। বই পড়া প্রক্রিয়াটাই এমন একটা প্রক্রিয়া, যে প্রক্রিয়ার আর অন্য কোনো শর্টকাট নাই, অন্য কোনো রিপ্লেসমেন্ট নাই। বুঝেছো? এই জন্য ইট ইজ সো ইম্পর্টেন্ট। এই জন্য আমি খুবই বিপদের মাঝে আছি যখন আমি শুনি যে আমাদের সুন্দর সুন্দর লাইব্রেরি আছে, কিন্তু লাইব্রেরিতে পাঠক নাই। বাট আমি এটাও তোমার একটা কাগজ আমি লিখে দিচ্ছি, আগামী কয়েক বছরের ভিতরে সারা পৃথিবীর সব মানুষ বলবে এই স্মার্টফোন নামে যে যন্ত্রণা আছে এটাকে দূর করো বাচ্চাদের হাত থেকে, এদেরকে আবার ফেরত নিয়ে আসো, এদেরকে আবার বই পড়াও, এদেরকে আবার গান গাইতে দাও, এদেরকে আবার নাচতে শিখাও, কবিতা আবৃত্তি করতে শিখাও, মাঠে গিয়ে দৌড়াদৌড়ি করতে শিখাও। বুঝেছো? হইতেই হবে। অলরেডি আমেরিকাতে ওদের বিরুদ্ধে, সমস্ত সফটওয়্যার বড় বড় কোম্পানির বিরুদ্ধে মামলা করা হয়েছে যে এরা বাচ্চাদের সর্বনাশ করেছে, এরা বাচ্চাদেরকে সর্বনাশ করেছে। একদম দেখো, তোমার খালি চোখ খান খোলা রাখো, খবরগুলো পেয়ে যাবে কয়েকদিনের ভিতরে। সেই জন্য আমি খুব কিছু দুশ্চিন্তা করতেছি না, যেটা নিয়ে আমি দুশ্চিন্তা করতেছি সারা পৃথিবী সেই একই জিনিস নিয়ে দুশ্চিন্তা করতেছি। কাজেই সারা পৃথিবী থেকে এই যন্ত্রণাটা দূর হবে, আগে হোক পরে হোক। যদি না হয় তাহলে মানুষের যেরকম ইভলিউশনারি আমরা মানুষ হয়ে এসেছি, আবার উল্টা ইভলিউশনারি আবার কি হবো, বানর হয়ে যাবো।
বুঝেছো? কাজেই আমি সরি, আমি বেশি কম কথা বলে ফেললাম, আমি সরি, মাপ চাচ্ছি। আমি শেষ করে দিই আমার কথা। তো নর্মালি কি হয়, আমি যখন নাকি কোনো পুরস্কার বিতরণ অনুষ্ঠানে যাই তখন আমার মনটা একটু খারাপ থাকে, কারণ সবাই তো পুরস্কার পায় না, কেউ কেউ পায়, আর যারা পায় না ওদের মনটা খুবই খারাপ থাকে, তাহারে পুরস্কার পেলাম না। এই যে আমাকে সবসময় কি সান্ত্বনা দিতে হয়, যারা পুরস্কার পায় নাই তাদের মনটা ভালো করতে হয়, তাদেরকে বলতে হয় যে দেখো আমিও জীবনে পুরস্কার আসলে পাই নাই, আমি ছোট থাকতে আমি পুরস্কার পাই নাই, সব জায়গায় চেষ্টা করছি, কোথাও পুরস্কার পাই নাই, কিন্তু পরে আবিষ্কার করেছি যে পুরস্কার পাওয়ার থেকে পুরস্কার দেওয়াতে আনন্দ বেশি। বুঝেছেন? আমি পুরস্কার দেওয়ার বিশাল এক্সপার্ট। আব্দুল্লাহ সাইদ স্যারের যে বই পড়ার অনুষ্ঠান আছে, সেখানে স্যার আমাকে খুব ভালোবেসে আমাকে দাওয়াত দেন, কেন জানো তো? কারণ আমি খুব ভালো হ্যান্ডশেক করতে পারি, বুঝেছো? অন্যরা যারা আছে ওরা এই 20-25 জনকে দিলে আমার টায়ার্ড হয়ে যাবে, বুঝেছো? আর আমি 1000, 2000 আমি খাটার 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 হ্যান্ডশেক করছি, বই দিচ্ছি, হেটার করছি, বই দিচ্ছি, এই জন্য স্যার আমাকে খুব ভালোবাসেন, বুঝেছো? শুধু তাই না, আমি আবার অনেক এক্সপার্ট। আমি যখন নাকি পুরস্কারটা দেই বাচ্চাদেরকে, তখন আমি চোখের কোণাতে তাকাই দেখি মা বাবা আমরা ছবি তুলতে চান, তো স্পেশালি মায়েরা ক্যামেরা নিয়ে দৌড়াদৌড়ি করতেছে না, ভলান্টিয়াররা কোনো দিকে কোথা মেরে সরাই দিচ্ছে, বুঝেছো? আর মা ছবি তুলবে, একটা পুরস্কার পাচ্ছে, তখন আমি করি কি, বাচ্চাটার হাত ধরে আমি হাত ছাড়ি না, তাকাইতে থাকি তাকাইতে থাকি তাকাইতে থাকি, আর তাকাই দেখতে থাকি মা তুলতে পারছে কিনা। তখন দেখি মা ছবিটা তুলে সাকসেসফুলি, তখন হাতটা ছেড়ে দিবে। আমি বিশাল এক্সপার্ট, সেই জন্য পুরস্কার পেয়ে খুবই আনন্দ হয়। আজকে এখানে শুনে খুব আনন্দ পাচ্ছি যে যারা পুরস্কার পেয়েছে তারা আসছে, তাই না? যারা পায় নাই, মন খারাপ করছে যারা, ওরা আজকে এখানে নাই। তোমরা ওদেরকে গিয়ে বলো, ঠিক আছে? ওদেরকে বলো যে পুরস্কার পাওয়া নাই তো কি হয়েছে, পুরস্কার পাওয়ার থেকে পুরস্কার দেওয়াতে আনন্দ বেশি। কাজেই তো যাই হোক, তাই এখানে একটা সুন্দর একটা লাইব্রেরিতে একটা সুন্দর একটা উদ্যোগ নেওয়া হয়েছে, খুব ভালো লাগছে শুনে। বিশেষ করে আজকে ইউনিভার্সিটিতে এসে আমার আরো খুব ভালো লেগেছে, কারণ এই ইউনিভার্সিটিটা আমি নাম শুনেছিলাম, আমার সবসময় চাইতাম মনে মনে যে এরকম একটা ইউনিভার্সিটি বাংলাদেশে দরকার, বুঝেছো? স্পেশালি এখন সময়টা খুবই ক্রিটিক্যাল, যখন নাকি ওই চ্যাট জিপিটি আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর টেকনোলজি এসে দুনিয়াটাকে ঢেকে ফেলতেছে, তখন আমাদেরকে মানুষকে মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। সেই জন্য তো থ্যাংক ইউ ভেরি মাচ। তোমরা যারা পুরস্কার পেয়েছো তোমাদেরকে অভিনন্দন, যারা এই আয়োজন করেছেন তাদেরকে অভিনন্দন, এবং আমাদের এই বিশ্ববিদ্যালয়ে যারা আছেন তাদেরকে অভিনন্দন। এই কারণে শিক্ষকরা আছেন, প্লিজ আপনারা মানে বাচ্চারা আপনাদেরকে যতটুকু বিশ্বাস করবে আর কাউকে ততটুকু বিশ্বাস করবে না। কাজেই অনেক বড় একটা সুযোগ পেয়েছেন বাচ্চাদেরকে লেখাপড়া শেখানোর, সেই দায়িত্বটা আপনারা উপভোগ করবেন। আমি সেই দোয়া করি, সবাই ভালো থাকবেন।